হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো সামনেই মিসলেনিয়াস পরীক্ষা, তো তোমরা জানো সেখানে এই ছদ্মনাম বা বিভিন্ন যে লেখক আছে তাদের লেখা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? তো মিসলেনিয়াস পরীক্ষার জন্যই পার্টিকুলারলি আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। এছাড়াও শুধু মিসলেনিয়াস না, তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, সেটা ক্লার্কশিপ হতে পারে বা পুলিশের পরীক্ষা হতে পারে, সেখানেও কিন্তু এগুলো আসতে পারে। তো আমি এখানে শুধুমাত্র ছদ্মনাম ও প্রকৃত নাম বলবো না, এর সাথে সাথে সেই মানুষগুলো সম্পর্কেও বলবো, যাতে তোমাদের মনে রাখতে বা সেই মানুষগুলোকে চিনতে খুব একটা অসুবিধা না হয়, তাই না? তো প্রথমেই চলো হচ্ছে কি, প্রথমেই আছে স্বপন বুড়ো। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী, ঠিক আছে? এই হচ্ছে অখিল নিয়োগীর ছবি। এই অখিল নিয়োগী ইনি ছিলেন কি? ইনি ছিলেন শিশু সাহিত্যিক। ইনি শিশু সাহিত্যিক ছিলেন এবং এনার একটা লেখা ছিল সাত সমুদ্র তেরো নদীর পাড়ে। ঠিক আছে, আমি এই লেখাটার নাম কেন বললাম? কেননা বাঙালি নেতাজি স্ত্রী ও কন্যার কথা কিন্তু জানতে পেরেছিল। তাহলে বইটা কি? সাত সমুদ্র তেরো নদীর পাড়ে। বিখ্যাত বই এটা, ঠিক আছে? নেতাজির কন্যা ও স্ত্রীর কথা এই বইটার মাধ্যমে জানা যায়। নেক্সট দেখো আছে কে? বেদুইন, ঠিক আছে? বেদুইন হচ্ছে দেবেশ রায়, ঠিক আছে? বেদুইন তোমরা জানো, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, এরকম একটা কবিতা ছিল না, যারা ঘুরে ঘুরে বেড়ায়, তাই না? তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, তার নামও দেবেশ রায়। তো সে ওই বেদুইনের মতোই সে বিহেভ করে, ঠিক আছে? ঘুরে গাড়ি বেড়ায়। তো তবুও বলি, দেবেশ রায় কে ছিলেন? দেবেশ রায় এই রিসেন্টলি মারা গেছেন, ঠিক আছে? এই তোমরা ছবি দেখতে পাচ্ছ, 2020 সাল নাগাদ মারা গেছে। ওনার জন্ম 1936 সাল নাগাদ এবং মৃত্যু 2020 সাল নাগাদ, ঠিক আছে? এই কোভিডের ওই টাইমেই উনি মারা যান। এনার জন্ম হয়েছিল কোথায়? বাংলাদেশে, মানে বর্তমানে যেটা মানে আমাদের বাংলাদেশ, তখন পূর্ব বাংলা ছিল। পাবনা জেলায় এনার মানে জন্ম হয়েছিল। আর খুব খারাপ সময়, অর্থাৎ 1943, যে সময় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছে সবে, তাই না? 1 বছর হলো। তো এই সময় কি হচ্ছে, উনি জলপাইগুড়ি চলে এসেছিলেন এবং জলপাইগুড়িতেই কিন্তু উনি বেড়ে উঠেছিলেন, তাই না? এবার জলপাইগুড়ি বললি, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যারা কম্পিটিটিভ পড়ছো, জলপাইগুড়ি কোন নদীর তীরে? তিস্তা এবং করলা, তাই না? তিস্তা ও করলা, মেনলি তিস্তা নদীর তীরে, তাই না? এবার যেহেতু উনি জলপাইগুড়ি শহরে বেড়ে উঠেছিলেন, তাই জন্য ওনার একটা বিখ্যাত লেখা আছে, তিস্তার পাড়ের বৃত্তান্ত। তিস্তার পাড়ের বৃত্তান্ত। যেহেতু উনি নিজে জলপাইগুড়ি শহরের মানুষ ছিলেন, তাই জন্য তিস্তা পাড়ের বৃত্তান্ত উনি লিখেছিলেন, ঠিক আছে? এবং এটা খুব বিখ্যাত হয়েছিল। উনি এই বইয়ের জন্য কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন, ঠিক আছে? ইনি দেখবে একটু উত্তরবঙ্গের মানুষ যারা আছে, বিশেষত যারা রাজবংশী ভাষা বলেন, তারা কিন্তু এনাকে খুব সম্মান করেন, তাই না? কারণ এনার লেখায় ওই রাজবংশী সম্প্রদায়ের কথা কিন্তু বারবার উঠে এসেছিল, তাই না? এরপর চলো হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে? হুতুম প্যাঁচার ব্রেনকে বলা হতো ফটোগ্রাফিক ব্রেন, ঠিক আছে? ইনি কোনো জিনিস একবার শুনলে বা দেখলে এনার মুখস্থ হয়ে যেত, ঠিক আছে? এনার জন্ম কত সালে? এনার জন্ম হচ্ছে 1840 সালে এবং ইনি মারা গেছেন কবে? 1870 সালে। বেশি দিন কিন্তু ইনি পৃথিবীতে ছিলেন না, কিন্তু এর মাঝেও ইনি দুটো বিখ্যাত জিনিস লিখে গেছেন। এনার দুটো বিখ্যাত সৃষ্টি, একটা হচ্ছে মহাভারতের বাংলা অনুবাদ, মহাভারতের বাংলা অনুবাদ, আর কি? আর হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। দুটো বিখ্যাত লেখা, এই দুটোই মাথায় রাখবে, হুতুম প্যাঁচার নকশা ও মহাভারতের বাংলা অনুবাদ, ঠিক আছে? আমাদের যে সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে সেই সময়। সেই সময় বইয়েতে এনার মেমোরি পাওয়ার নিয়ে পুরো লেখা আছে। ইনি অনেক অল্প বয়সে কথা বলতে পারতেন। মাত্র 13 বছর বয়সে ইনি কি করছেন? মাত্র 13 বছর বয়সে ইনি করছেন বিদ্যোৎ সোহিনী বলে একটা সভা, যেখানে বাংলার চর্চা হতো। বুঝতে পারছো? একটা 13 বছরের ছেলে একটা সভা করছে এবং সেখানে পণ্ডিতদের আগমন ছিল, ঠিক আছে? আর মজার কথা কি, হুতুম প্যাঁচার কটা টিকি? সবাই বলবে 51টা টিকি, ঠিক আছে? তার কারণ কি? ইনি ব্রাহ্মণ ছিলেন, এনার তো একটা টিকি ছিলই। আর কি করতেন? আর যে সমস্ত দুষ্টু ব্রাহ্মণ ছিল, তাই না, যারা ভুলভাল কাজ করে বেড়াতো, তাদের টিকি কিন্তু ইনি কেটে নিতেন, নিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখতেন। তো মোটামুটি এরকম 50টা টিকি উনি জোগাড় করেছিলেন, আর ওনার নিজের একটা টিকি ছিল, ঠিক আছে? তাহলে সব মিলিয়ে ওনার 51টা টিকি ছিল। ইতিহাস নিয়ে যদি আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলি, তোমরা সবাই জানো নীল দর্পণ কে লিখেছিল? দীনবন্ধু মিত্র, তাই না? এই নীল দর্পণের ইংরাজি অনুবাদ কে করেছিল? মাইকেল মধুসূদন দত্ত, তাই না? মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে অনুবাদ করেছিল বলে ওর জেল হতে পারত, তাই না?
কিন্তু রেভারেন্ড জেমস লং মাইকেল মধুসূদন দত্তের সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে জেলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছিলেন, কিন্তু এই কালীপ্রসন্ন সিংহ বা হুতুম প্যাঁচা সমস্ত ফাইন নিজে ভরে দিয়েছে, কাউকে জেলে যেতে হবে না। ঠিক আছে, টাকা পয়সা দিয়ে উনি সবাইকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। এই লেভেলের ব্যক্তিত্ব ছিল এই হুতুম প্যাঁচা। বোঝা গেল? নেক্সট এসব বিখ্যাত হচ্ছে টেকচাঁদ ঠাকুর, যার পুরো নাম কি প্যারীচাঁদ মিত্র, তাই না? টেকচাঁদ ঠাকুর বিখ্যাত কেন? ইনি হচ্ছে বাংলার প্রথম উপন্যাসিক। ঠিক আছে, বাংলার প্রথম উপন্যাসিক, এটা মাথায় রাখতে হবে। এই প্যারীচাঁদ মিত্র যে ছিলেন, এনার আগে কেউ কিন্তু বাংলায় কোনো উপন্যাস লেখেননি, বুঝতে পারলে? ইনি লিখেছিলেন আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল, এটাই হচ্ছে বাংলার প্রথম উপন্যাস, বুঝতে পারলে? তো আলালের ঘরের দুলালটা কিন্তু তখন ইংরাজিতেও অনুবাদ হয়েছিল, তাই না? দ্য স্পয়েলড চাইল্ড বলে ইংরাজিতেও এটা অনুবাদ হয়েছিল। মনে রাখবে, ইনি হচ্ছে বাংলার প্রথম উপন্যাসিক। নেক্সট কি? নেক্সট আসছে মৌমাছি, যার প্রকৃত নাম কি বিমল চন্দ্র ঘোষ বা বিমল ঘোষ, তাই না? মৌমাছি কে? মৌমাছি হচ্ছে শিশু সাহিত্যিক। ঠিক আছে, তোমরা যারা একটু 90s কিড, এখনকার বাচ্চারা হয়তো অনেকেই জানবে না, কিন্তু যারা 90s কিড তারা জানো আনন্দমেলা পত্রিকা বিখ্যাত ছিল, আমরা ওয়েট করতাম, তাই না? গল্প টল্প আসতো ওখানে। এই আনন্দমেলা পত্রিকা কিন্তু ইনি লিখেছিলেন, বিমল চন্দ্র ঘোষ। এই জন্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর ইনি ছদ্মনাম মৌমাছি কেন নিতেন? তার কারণ ওনার কথায় যে আমি মৌমাছি, আমার কাজ দেশের বিভিন্ন ফুলবাগান থেকে মধু সংগ্রহ করে বাচ্চাদের এই পত্রিকা আনন্দমেলায় ঢেলে দেওয়া। ঠিক আছে, ইনি বাচ্চাদের অসম্ভব ভালোবাসতেন, তাই জন্যই তো এরকম একটা পত্রিকা উনি চালাতে পেরেছিলেন। নেক্সট, কালকুট। কালকুট সমরেশ বসু। সমরেশ বসু কে ছিলেন? এই যে এখন যে সাহিত্যিক নবকুমার বসু আছে না, এই নবকুমার বসুর পিতা হচ্ছে সমরেশ বসু। এনার অন্য একটা ছদ্মনাম ছিল, সেটা কি? সেটা হচ্ছে ভ্রমর। ঠিক আছে, ইনি কট্টর বামপন্থী ছিল। এনার লেখায় বারবার ওই মেহনতি মানুষের সংগ্রামের কথা উঠে আসতো। ঠিক আছে, ইনি জেলও খেটেছিল। ঠিক আছে, আর বিখ্যাত গোয়েন্দা একটা চরিত্র আছে যে গোয়েন্দা গোগল, ঠিক আছে, বাচ্চা ছেলেকে মানে গোয়েন্দা বানানো, গোয়েন্দা গোগল, সেটা ইনি লিখেছিলেন। ঠিক আছে, এই জন্যই কিন্তু উনি বিখ্যাত। এবার এই কালকুট ছদ্মনামে উনি লিখতেন কেন? মানুষের দুর্বিষহ এই বিষ জীবন থেকে অমৃত লাভের সন্ধান। ঠিক আছে, এই রকমই উনি এক্সপ্লেনেশন দিয়েছিল, যার জন্য উনি কালকুট ছদ্মনামে লিখত। নেক্সট কি? নেক্সট হচ্ছে কাকাবাবু। কাকাবাবু কার ছদ্মনাম? প্রভাত কিরণ বসু। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রভাত কিরণ বসুর লেখা। নেক্সট খুব ইম্পর্টেন্ট, কমলাকান্ত। কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম কত সালে? জন্ম হচ্ছে 1838 সালে। আর মৃত্যু কত? মৃত্যু হচ্ছে 1894 সালে, তাই না? ইনি ম্যাজিস্ট্রেটও ছিলেন, তাই না? বঙ্কিমচন্দ্রের বিখ্যাত লেখা কোনটা? বিখ্যাত লেখা হচ্ছে আনন্দমঠ। তোমরা ইতিহাসে অনেকেই পড়েছো আনন্দমঠ। এই আনন্দমঠ বিখ্যাত কেন? তার কারণ এখানেই বন্দে মাতারাম গানটা এখান থেকেই নেওয়া হয়েছে, তাই না? বন্দে মাতারাম, বন্দে মাতারাম। আর বলে রাখি, এই আনন্দমঠ, ঠিক আছে, এখানে যে বিদ্রোহটা দেখানো হয়েছিল ওটা কিন্তু বেসিক্যালি সন্ন্যাসী বিদ্রোহ। তোমরা ইতিহাসে অনেকেই পড়েছো সন্ন্যাসী বিদ্রোহ, যেটা কোথায় হয়েছিল? বাংলায়, তাই না? আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে ঢাকায়। কত সালে হয়েছিল? 1763 সালে, তাই না? মজনু শাহ, মুসা শাহ, বিভিন্ন নেতা ছিল। তাই এই আনন্দমঠ লেখাটা কিন্তু পুরোপুরি ওই সন্ন্যাসী বিদ্রোহের কিন্তু প্রেক্ষাপটেই কিন্তু লেখা। বোঝা গেল? এরপর ওনার বিখ্যাত লেখা কি? ওনার বিখ্যাত লেখা হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, ঠিক আছে। তারপর হচ্ছে কপাল কুণ্ডলা, এখানে লিখি কপাল কুণ্ডলা, তাই না? দুর্গেশ নন্দিনী, তারপরে বীজ বৃক্ষ, এগুলো সব ওনার বিখ্যাত লেখা। পরীক্ষায় খুব আসে এই সমস্ত উপন্যাসগুলো, যে এগুলো কার লেখা, তাই না? এগুলো সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তাই না? নেক্সট কি? নেক্সট হচ্ছে ইন্দ্রনাথ মিত্র। ইন্দ্রনাথ মিত্র কার ছদ্মনাম? ডক্টর অরবিন্দ গুহ। ঠিক আছে, এনার সব থেকে বিখ্যাত যেটা কাজ সেটা হচ্ছে করুণাসাগর বিদ্যাসাগর, তাই না? করুণাসাগর বিদ্যাসাগর, করুণাসাগর বিদ্যাসাগর, ঠিক আছে। এনার সারা জীবন কেটে গেছে বিদ্যাসাগরকে নিয়ে রিসার্চ করতে করতে। ঠিক আছে, এই বিদ্যাসাগর নিয়ে আমরা এত কিছু জানি, তার কিন্তু ক্রেডিট এনাকেই দিতে হবে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অবধূত। ঠিক আছে, অবধূত কার ছদ্মনাম? দুলাল মুখোপাধ্যায়। তোমরা দেখতেই পাচ্ছ এনার স্ট্যাচু করা।
ইনি সেই এনাকে অনেকে ভগবান বলেও পুজো করে, বুঝতে পারলে? ইনি তান্ত্রিক ব্যক্তি ছিল, ঠিক আছে? এই অবধূত এর কথার অর্থ কি? অবধূত কথা হচ্ছে যে যারা শৈব সম্প্রদায় হয়, ঠিক আছে, তন্ত্রসন্ত্র করে, তারা অবধূত। ইনি এই ছদ্মনাম নিয়েছিল। ইনি বিখ্যাত কবে হয়েছে? ইনি বিখ্যাত হয়েছে মরুতীর্থ হিংলাজ বলে একটা বিখ্যাত লেখা উনি লিখেছিলেন। মরুতীর্থ হিংলাজ, ঠিক আছে? এইটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল, ঠিক আছে, সেখানে উত্তম কুমার অভিনয় করেছিল। তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি এখানে দেখো শুধুমাত্র তোমাদের বলে গেলে আমি বলে যেতে পারতাম ছদ্মনামগুলো কার, কিন্তু তাতে খুব একটা মনে থাকে না, তাই না? মানুষগুলো সম্পর্কে একটু জানলে জিনিসটা আরো ইজি হয়ে যায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে ভানু সিংহ। ভানু সিংহ কার ছদ্মনাম? এটা তোমরা সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? শুধু ভানু সিংহ না, আন্নাকালী পাকড়াসি, আন্নাকালী পাকড়াসিও হচ্ছে রবীন্দ্রনাথের ছদ্মনাম, ঠিক আছে? রবীন্দ্রনাথ তোমরা সবাই, আমি জন্ম মৃত্যু এসব নিয়ে বলছি না, এগুলো তো তোমরা সবাই জানো। ইনি মোট 13টা উপন্যাস লিখেছে, 36টি প্রবন্ধ লিখেছে, 38টি নাটক লিখেছে, 52টি কাব্যগ্রন্থ লিখেছে। এছাড়াও ইনি 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে। এছাড়াও এই ভিডিওটা যারা দেখছে তারা ম্যাক্সিমামই যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করে, আমি গোড়া উপন্যাসের কথাটা এখানে বলছি। কেন বলছি? আমি বলছি গোড়া উপন্যাস কেন, এটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু নিয়ে লেখা। পলিটিক্যাল ইস্যু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন কোন উপন্যাস? সেটা হচ্ছে গোড়া, এটা মাথায় রাখবে। আর একটা আছে ঘরে বাইরে, এটাও খুব আসে। ঘরে বাইরে কেন এটা আসে? এটা আসে যে আমাদের যে স্বদেশী আন্দোলন হয়েছিল, সেই স্বদেশী আন্দোলনের সমালোচনা করেছিল এই ঘরে বাইরে উপন্যাসটা, ঠিক আছে? এরপর আর কিছু ইনফরমেশন না দিলেই নয়, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি বারবার বলছি কম্পিটিটিভ পড়ো, তাই জন্য এই ইনফরমেশনগুলোই লাগবে। এই যে আমাদের সুভাষচন্দ্র বসু, তাকে কিন্তু নেতাজি উপাধিটা ইনি দিয়েছিলেন, আর গান্ধীজিকে এনে দিয়েছিলেন মহাত্মা উপাধি। শুধু উপাধি উনি দেননি, উনি নিজে উপাধি পেয়েছেন, তাই না? যেমন হচ্ছে বিশ্বকবি। এই বিশ্বকবি উপাধিটা ওনাকে কে দিয়েছিল? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আর কবিগুরু, এই উপাধিটা ওনাকে কে দিয়েছিল? ক্ষিতিমোহন সেন। তো এই প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের সবটাই কিন্তু মনে রাখতে হবে। এরপর চলো নীলকণ্ঠ। নীলকণ্ঠ কার ছদ্মনাম? দীপেন্দ্র সান্যাল, ঠিক আছে? এই দীপেন্দ্র সান্যাল, দেখো ওনার একটা বিখ্যাত পত্রিকা ছিল অচলপত্র। দেখো এই হচ্ছে সেই পত্রিকার কভার ছবি, বুঝতে পারছো? এখানে ক্যাকটাস আছে। এই পত্রিকাটা ক্যাকটাস দিয়ে কি রিপ্রেজেন্ট করছে? এটা নির্মম এবং নির্ভীক, এ কাউকে মানতো না, ঠিক আছে? পলিটিশিয়ান হোক, বড় মানুষ হোক, সবাই সমালোচনা করতো, ঠিক আছে? এনার সমালোচনা থেকে কেউ বাঁচেনি। সে আমাদের সত্যজিৎ রায় হোক বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হোক, কাউকে ইনি ছাড়েননি, ঠিক আছে? এনার একটা বিখ্যাত কথা ছিল এই দীপেন্দ্রনাথ সান্যালের, যে আমার লেখা বা আমার এই পত্রিকা বড়দের পড়ার জন্য, আর এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের আবার দুধ গরম করার জন্য। মানে এনার ট্রোলিং লেভেল আলাদা ছিল, ঠিক আছে? ইনার সোয়াগ আলাদা ছিল, ঠিক আছে? উনি একবার একটা প্রশ্ন করেছিল, মানে এক জায়গায় গিয়ে এরকম একটা কথা বলেছিল যে আমার প্রশ্ন, টাকা বেশি থাকলে কি হয়? সবাই ভাবছে কি হয় কি হয়, ঠিক আছে? উনি বলছে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, টাকা বেশি থাকলে সিনেমার পোস্টারে সত্যজিৎ রায়ের উপরে ডি বানসালের নাম থাকে। উনি সবার সামনে সত্যজিৎ রায়কে ট্রোল করে দিয়েছিল আর কি। তার কারণটা কি? তার কারণটা এইটা, যেহেতু সত্যজিৎ রায় সিনেমার ডিরেক্টর, ওনার নামটা বড় বড় থাকা উচিত, কিন্তু তার থেকেও বড় নাম থাকছে কার? প্রডিউসারের। সুতরাং এই জিনিসটা উনি সমালোচনা করে দিয়েছে, উনি কাউকে মানতেন না, ঠিক আছে? এখন যদি উনি থাকতেন তাহলে কি বলতেন? টাকা বেশি থাকলে কি হয়? পুরো বলিউডকে নিজের ছেলের বিয়েতে নাচানো যায়, তাই না? তো উনি এটা অবশ্যই বলতেন, তা উনি নেই, তাই জন্য আর কেউ বলেননি। নেক্সট কি? নেক্সট হচ্ছে বিরূপাক্ষ। বিরূপাক্ষ কার ছদ্মনাম? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তাই না? এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর নাম শুনলেই কি মনে পড়ে? আশ্বিনের শারদ পাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, তাই না? মানে মহিষাসুর মর্দিনী। এই যে মহিষাসুর মর্দিনী যেটা হয় রেডিওতে, যে গলাটা আমরা শুনতে পাই, সেটা কার? সেটা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, তাই না? ওনার ছদ্মনাম কি ছিল? ওনার ছদ্মনাম ছিল বিরূপাক্ষ। এরপরে আমার ফেভারিট নীল লোহিত। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গাঙ্গুলি, তাই না? সুনীল গঙ্গোপাধ্যায়। ইনি 2012 সাল নাগাদ আমাদের ছেড়ে চলে যান, তাই না? আমার মনে আছে তখন দুর্গাপুজো ছিল, ঠিক আছে? সপ্তমী কি অষ্টমীর রাত আমরা খবর পাচ্ছি তার পরের দিন যে সুনীল গাঙ্গুলি আর নেই, ঠিক আছে? তো এটা আমাদের জন্য একটা ভীষণ লস, তাই না? উনি আরো অনেক কিছু লিখছিলেন, সেগুলো উনি সমাপ্ত করে যাননি।
তো আমাদের জন্য ভীষণ লস। তো ইনি বিখ্যাত কেন? ইনি বিখ্যাত, আমার সব থেকে যেটা ভালো লাগে এনার, সেটা হচ্ছে প্রথম আলো। প্রথম আলো পারলে একবার পড়ে দেখো, পুরো কলকাতাটাকে চিনতে পারবে এইটা যদি পড়ো। কলকাতার কারা ছিল এক সময়, ঠিক আছে, তারা কিভাবে সমাজে কন্ট্রিবিউট করেছে, সব কিছু লেখা এই প্রথম আলো। এবং এর থেকেও একটা বিখ্যাত হয়েছিল, সেটা কি, সেটা হচ্ছে সেই সময়। সেই সময় আমি তোমাদের আগেই বলেছি, এই যে হুতুম প্যাঁচা, কালীপ্রসন্ন শৃঙ্গ, ওর সমস্ত কথা কিন্তু এই সেই সময়তে লিখেছে। এবং শুধুমাত্র ওনার কথা লেখেনি, ওই সময়ে যে যে ছিল, সে বিদ্যাসাগর হোক বা বাকি যারা হোক, সবাইয়ের কথাই কিন্তু এই সমস্ত উপন্যাসে লেখা। বুঝতে পারলে? এই দুটো উপন্যাস যদি তুমি পড়ো, তুমি ম্যাচিওর হয়ে যাবে অনেক বেশি। কেননা ওই সময় এত ইনফরমেশন তুমি জেনে যাবে যে আমাদের আমাদের এই যে আদি কলকাতা কি ছিল, আদি বঙ্গ কেমন ছিল, সেখানে মানুষজনরা কেমন ছিল, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক কেমন ছিল, সব তুমি ওখানে জানতে পারবে। বুঝতে পারলে? তো খুব রিসার্চ করে এই দুটো উনি লিখেছিলেন, সুনীল গাঙ্গুলি। আমার তো সব থেকে ফেভারিট লেখক ইনি। ঠিক আছে, এরপরে ইনি একটা গোয়েন্দা কাহিনী এনার আছে, বিখ্যাত কাকাবাবু, তাই না? কাকাবাবু, এটা নিয়ে একটা বিখ্যাত সিনেমাও আছে, সবুজ দ্বীপের রাজা বলে, ইউটিউবে আছে, পারলে দেখে নিও। তো এনার প্রত্যেকটা লেখাই আলাদা রকম। ঠিক আছে, ইনি সাহিত্য একাডেমি, ইনি তো পাবেনি, তাই না? সাহিত্য একাডেমি ইনি যদি না পায় তো কে পাবে? নেক্সট, বীরবল। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। আচ্ছা, এনার একটু পরিচয় আমি দিয়ে দিই। তোমরা রবীন্দ্রনাথের একটা দাদা ছিল যিনি আইসিএস ছিলেন, তোমরা জানো তার নাম? সত্যেনদা, তাই না? সত্যেনদা নয়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তাই না? সত্যেনদা হয়তো রবীন্দ্রনাথ বলতেন। তো যাই হোক, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তাই না? উনি হচ্ছে কিন্তু আইসিএস, আমাদের ইন্ডিয়ান প্রথম। ঠিক আছে, আমি এখানে লিখে দিই, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ইনি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস। আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্রের নাম জানি, তাই না, যে উনি হচ্ছে আইসিএস এ ফোর্থ হয়েছিল, কিন্তু প্রথম আইসিএস পরীক্ষায় পাশ করেছিল এবং চাকরিও করেছিল কে? রবীন্দ্রনাথের দাদা, কিন্তু ঠাকুর বাড়ি থেকেই, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তাই না? ইনার একটা মেয়ে ছিল, তার নাম কি? তার নাম হচ্ছে ইন্দিরা। রবীন্দ্রনাথের লেখায় বারবার কিন্তু এনার নাম আসে, ইন্দিরা। ঠিক আছে, এই ইন্দিরার হাজবেন্ড হচ্ছে প্রমথ চৌধুরী। ঠিক আছে, ইনি বিখ্যাত কেন? তার কারণ এনার একটা পত্রিকা ছিল, সেটার নাম হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্র। তো ইনি কি করেছিলেন? ইনি এই যে গদ্যের চলিত রীতির প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, উনি এই যে আমাদের তখনকার দিনে কি হতো, সব সাধু ভাষা টাধু ভাষা লেখালেখি করতো, উনি অত কিছু না, একদম ডিরেক্ট চলিত রীতি প্রবর্তন কিন্তু ইনিই করেছিলেন। মানে একটা লেখার ধরন কিন্তু ইনি বদলালেন, তাই জন্যই কিন্তু ইনি বিখ্যাত। বোঝা গেল? এই সবুজ পত্রটা মাথায় রাখবে। এই কার সবুজ পত্র? সেটা হচ্ছে প্রমথ চৌধুরী। ঠিক আছে, মহাজ্ঞানী মানুষ ছিল। আর বীরবল ছদ্মনাম কেন নিত তোমরা সবাই জানো। আকবরের যে সভা, সেখানে বীরবল ছিল, সে কি করতো? হাসাতো, তাই না, মজা করতো। এই বীরবল ছদ্মনাম নিয়ে উনি কৌতুক করতেন, ঠিক আছে, ব্যঙ্গ করতেন, তাই জন্য এই ছদ্মনামে উনি লিখতেন। নেক্সট কি? নেক্সট হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ কার ছদ্মনাম? অমিতাভ চৌধুরী। ঠিক আছে, এই অমিতাভ চৌধুরী 2014-15 সাল নাগাদই মারা যান কিন্তু। ঠিক আছে, ইনি বিখ্যাত কেন? ইনি হচ্ছে রবীন্দ্র গবেষক। এনার জন্ম হচ্ছে এখন বাংলাদেশের সিলেটে। উনি অ্যাকচুয়ালি কোথায় পড়াশোনা করেছেন? ইনি পড়াশোনা করেছেনও বিশ্বভারতীতে এবং ওখানেই পড়িয়েছে। সুতরাং রবীন্দ্রনাথকে উনি অনেকটাই চিনতেন, তাই না? রবীন্দ্রনাথের জায়গাতেই তো উনি পড়াশোনা করেছে, হার্ডকোর ওই জায়গাতেই পড়াশোনা করেছেন। তো ন্যাচারালি উনি রবীন্দ্রনাথকে অনেক চিনতেন, তাই জন্য রবীন্দ্র গবেষক উনি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? এবং শুধুমাত্র উনি রবীন্দ্র গবেষক ছিলেন না, পাশাপাশি কি ছিল? উনি ছিলেন সাংবাদিক। সাংবাদিক মানে যে সে সাংবাদিক নয় কিন্তু, উনি প্রথম দিকে যুগান্তর, এই যুগান্তর পত্রিকায় লিখতেন। ওই সময় বিখ্যাত সব থেকে বেস্ট ছিল যুগান্তর, তাই না? এবং পরবর্তীকালে উনি আনন্দবাজার পত্রিকায় কিন্তু উনি চাকরি করেন। ঠিক আছে, 1961 সালে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান। তোমরা সবাই জানো রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ, তাই না? একটা সাংবাদিকের সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড ওটাই হয়। যাই হোক, ওনার একটা লেখা খুব ফেমাস হয়েছিল এক সময়, সেটা হচ্ছে নেপথ্য দর্শক। এটা তোমাদের মনে রাখতে হবে না, আমি জিনিসটা বলার জন্য এটা লিখছি। নেপথ্য দর্শক কি? উনি ওই ঠিক স্বাধীনতার পরে পরে যত করাপ্টেড অফিসার আছে সবাইয়ের নামে এই পত্রিকায় লিখতো, এটা সাপ্তাহিক বেরোতো, সবাইয়ের নামে লিখতো। ঠিক আছে, শয়ে শয়ে লোকের নামে এরকম লিখে গেছে উনি। এমনও হয়েছে যে গোটা 50-60 জন লোক এনার জন্য চাকরি হারিয়েছে। মানে এতটা নির্ভীক সাংবাদিক উনি ছিলেন। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, মমতা ব্যানার্জি যখন প্রথম সরকারে আসেন 2013 সালে, ওনাকে কিন্তু বঙ্গ বিভূষণ পুরস্কার দেন। বুঝতে পারলে? এটা আগেই পাওয়া উচিত ছিল না, কিন্তু 2013 সালে উনি পেয়েছিলেন। ঠিক আছে, এবং উনি 14 কি 15 সালে উনি আমাদের ছেড়ে চলে যান। এনার আরও দুটো ছদ্মনাম ছিল, ঠিক আছে, সেগুলোও বলে দিই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে চাণক্য। আর কি? আর হচ্ছে দৈবারিক।
নেক্সট কি, নেক্সট হচ্ছে কাফি খাঁ। এই কাফি খাঁ কার ছদ্মনাম? প্রফুল্লচন্দ্র লাহিড়ী। এইটা দেখো, এটা দেখে কি মনে হচ্ছে? একটা কার্টুনের মতো ছবিটা না? ইনি হচ্ছে বাংলার প্রথম ফার্স্ট বেঙ্গলি এডিটোরিয়াল কার্টুনিস্ট। ফার্স্ট বেঙ্গলি এডিটোরিয়াল কার্টুনিস্ট, ঠিক আছে? বাংলার প্রথম এডিটোরিয়াল কার্টুনিস্ট কে ছিলেন? কাফি খাঁ বা প্রফুল্লচন্দ্র লাহিড়ী। এরপর কে আসছেন? এরপর আসছেন যুবনাশ্য। যুবনাশ্য কার ছদ্মনাম? মনীষ ঘটক, ঠিক আছে? আচ্ছা, এই মনীষ ঘটক আমি না হয় এখন বললাম, তোমরা ঘটক টাইটেলে বিখ্যাত কোন মানুষকে চেনো? একজনকেই চিনবে, ঋত্বিক ঘটক, তাই না? এই ঋত্বিক ঘটক কিন্তু এনার ভাই ছিলেন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এনার ভাই ছিলেন কে? ঋত্বিক ঘটক, ঠিক আছে? বিখ্যাত ডিরেক্টর, তাই না? মানে ইন্ডিয়ার যত বড় বড় ডিরেক্টর আছে তারাও কিন্তু এই ঋত্বিক ঘটকের প্রশংসা করে। মেঘে ঢাকা তারা বলে একটা সিনেমা আছে, সেটা পারলে একবার দেখো, এনার তৈরি করা সিনেমা। মনীষ ঘটকের মেয়েকে তোমরা সবাই চেনো, কে? মহেশ্বেতা দেবী, তাই না? ইনি হচ্ছে মনীষ ঘটকের মেয়ে, ঠিক আছে? আবার এনার ছেলে কে আছে? মহেশ্বেতা দেবীর ছেলেকে নবারুণ ভট্টাচার্য, বিখ্যাত ফ্যামিলি। তোমরা অনেকেই একটা কথা শুনে থাকবে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, তাই না? এটা কার? এটা তো এই নবারুণ ভট্টাচার্যেরই, তাই না? ইনিও মারা যান 2014 সাল নাগাদ, ইনিও মারা যান, ঠিক আছে? ইনিও নেই। তো যাই হোক, মনীষ ঘটক নিয়ে আমরা একটু জেনে নিই। মনীষ ঘটক কে ছিলেন? উনি লেখালেখি তো করতেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি মেন ছিলেন কিন্তু ইনকাম ট্যাক্স কনসালটেন্ট, ঠিক আছে? কিন্তু এর সাথে সাথে উনি কল্লোল যুগের বিখ্যাত লেখক, ঠিক আছে? তোমরা অনেকে পাবলো নেরুদা শুনে থাকবে। এই পাবলো নেরুদার কবিতার অনুবাদ কিন্তু মনীষ ঘটক করেছিলেন, ঠিক আছে? এরপর কি আসছেন? মহাস্থবির। এই মহাস্থবির কার ছদ্মনাম? প্রেমাঙ্কুর আতর্থী, ঠিক আছে? এই প্রেমাঙ্কুর আতর্থী ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও চিত্রকার, ঠিক আছে? সাহিত্যিক ও চিত্রকার, সিনেমাও বানিয়েছিলেন। বলে রাখি, ইনি একটু ইন্টারেস্টিং মানুষ ছিলেন, ঠিক আছে? ইনি খুব বড় বাড়ির ছেলে ছিলেন, ঠিক আছে? কিন্তু ইনি কি করতেন? ইনি দেশ বিদেশ ঘুরে বেড়াতেন, ঠিক আছে? ছোটবেলাতেই কি করতেন? উনি বাড়ি থেকে পালিয়ে যেতেন, ঠিক আছে? কিন্তু ছোটবেলায় বেশি দূর পালাতেন না। একটু বড় হতেই উনি মুম্বাইয়ে পালিয়ে গেছিলেন, কি না ওখানে গিয়ে সেতার না কি শিখবে বলে। তো শেখা হয়নি, বাড়ি পালিয়ে এসছে আবার। তারপরে কি হচ্ছে? তারপর উনি সারা দেশ ঘুরতেন। একটা সময় অর্থাভাব দেখা দেয় এই করতে করতে। তো ওনার কাছে টাকা থাকতো না, উনি বিনা টিকিটেই ঘুরে বেড়াতেন। এরপর ওনার অর্থাভাব এতটাই সংকট অবস্থায় চলে যায় যে উনি একসময় ভিখারিদের সঙ্গে বসেই খাবার খেতেন, ঠিক আছে? ওদের সঙ্গে মারামারি করে খাবার খেতেন, ঠিক আছে? উনি সিগারেটের দোকান দিয়েছে, ঠিক আছে? খেলার দোকান দিয়েছে, চশমার দোকানে কাজ করেছে, জুতো ব্যবসা করেছে, সমস্ত রকম কাজ উনি করেছে, ঠিক আছে? এর পরে শুরু করেছে উনি সাংবাদিকতা। ট্যালেন্টেড মানুষ তো ছিলেনই, কিন্তু এই সমস্ত কাজ কিন্তু উনি প্রথম জীবনে ঘটিয়ে এসছেন, ঠিক আছে? তারপরে উনি আকাশবাণীতে জয়েন করে, ঠিক আছে? আকাশবাণীতে তখন একটা মুখপত্র ছিল, তার নাম হচ্ছে বেতার জগৎ। বেতার জগৎ, ঠিক আছে? এই বেতার জগতের প্রথম সম্পাদক কিন্তু ইনি, ঠিক আছে? তোমাদের আমি এক্ষুনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী আমি এক্ষুনি বললাম না, যে বিখ্যাত মহিষাসুর মর্দিনীর যে ভয়েসটা, ওটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই মহিষাসুর মর্দিনীর ডিরেক্টর কে ছিল জানো? নৃপেন্দ্রনাথ মজুমদার, ঠিক আছে? এই মজুমদার মশাইকে প্রথম এই মহিষাসুর মর্দিনী করার আইডিয়া কে দিয়েছিল? ইনিই দিয়েছিলেন, ঠিক আছে? প্রেমাঙ্কুর আতর্থী, ঠিক আছে? ইনি দূরদর্শী সম্পন্ন মানুষ ছিলেন, ঠিক আছে? ইনি বুঝতে পারতেন কোনটা হিট করবে কোনটা করবে না। তো এই সব কাজের পরে, লেখালেখির পরে উনি পরবর্তীকালে কি হয়েছিল? ডিরেক্টর হয়েছিল। বিখ্যাত সিনেমা কপাল কুণ্ডলা, সেটা কিন্তু ইনি ডিরেক্ট করেছিল। এছাড়াও অনেক সিনেমা উনি ডিরেক্ট করেছিল, আর হিন্দি বা উর্দু সিনেমাও কিন্তু উনি ডিরেক্ট করতেন। সুতরাং ট্যালেন্টেড মানুষ ছিলেন। এরপর কি আসছে? এরপর আসছে প্রনাবি, ঠিক আছে? তার নাম কি? প্রমথনাথ বিসি। এইটার জাস্ট ফুল ফর্ম, ঠিক আছে? প্রমথনাথ বিসি। একটা গল্প বলি। পাঠশালায় একটা ক্ষুদে ছেলে খুব সুন্দর কবিতা লেখে। তো এই খবর গেল পাঠশালার যে ফাউন্ডার, তার কাছে। তিনি ডেকে পাঠালেন সেই ক্ষুদে ছেলেকে, বলল কবিতা বলো। সে বলল নিজের লেখা কবিতা। সে খুব খুশি হলো, খুশি হয়ে আনারস খেতে দিল, ঠিক আছে? তো আমি কার কথা বলছি? এটা আমি বলছি প্রমথনাথ বিশির কথা, সেই ক্ষুদে ছেলেটা। আর যে প্রশংসা করেছিল সে হচ্ছে আর কেউ নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো এনার জন্ম কোথায়? এনার জন্ম হয়েছিল তো বর্তমান বাংলাদেশের নাটোরে, কিন্তু ইনি বিশ্বভারতীতেই চলে আসেন এবং এখানেই পড়াশোনা করেন, ঠিক আছে? ছোট থেকেই কবিতা টবিতা লিখতো, ঠিক আছে? রবীন্দ্রনাথ এনাকে খুব পছন্দ করতো, ঠিক আছে? বিশ্বভারতী পড়তো। একবার অঙ্কের পরীক্ষা হয়েছে, সেখানে উনি কবিতা লিখে দিয়েছে।
এই নিয়ে বকাবকি করা হচ্ছে। তো বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ, তার কাছেই খবর গেল। তো রবীন্দ্রনাথ কি আর বলবে, জানে কবিতার প্রতি লিখতে ভালোবাসে। আরও ইন্টারেস্টিং গল্প আছে এনার নামে। এনার বাবা এনার প্রতি খুব একটা খুশি থাকতেন না। প্রতিবারের মতোই বাড়িতে একবার ঝামেলা শুরু হয়। তো ওনার বাবা ঠিক করে আমি বাড়ি ছেড়েই চলে যাবো বলে সত্যি উনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন। ঠিক আছে, রেল স্টেশনের কাছে উনি চলে গেছেন। রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন উনি, একজনের সাথে দেখা। তো সে খবর দিচ্ছে আপনার ছেলে ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তো এই লেভেলের ট্যালেন্টেড মানুষ ইনি ছিলেন। ঠিক আছে, তো বাবা আর কতক্ষণ রাগ করে থাকে, তাই না? তো প্রমথনাথ বিসি নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এনার সম্পর্কে জানতে গেলে তোমরা একটুখানি সার্চ করো, অনেক কিছু জানতে পারবে। তার কারণ হচ্ছে ইনি খুব বিখ্যাত মানুষ। ঠিক আছে, এনার সম্পর্কে লম্বা বলা যায়, বুঝতে পারলে? এমনি অনেক ভিডিওটা বড় হয়ে গেছে। আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা, এই প্রমথনাথ বিসিকে বলেই। ঠিক আছে, নেক্সট দিন আমি আরেকটা পার্ট আনবো। দেখো, আমি একদিনে সবাইয়ের নাম জাস্ট বলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে এনাদের সম্পর্কে ব্যাকগ্রাউন্ডে একটু জানলে কি হয়, মনেও থাকবে খুব সহজে, আর গল্পের মধ্যে একটু শুনে নিলে এই সমস্ত মানুষগুলো নিয়ে খারাপ তো কিছু হবে না, তাই না? এত এটা ওটা দেখার থেকে এইগুলো তো জানা একটু ভালোই, তাই না? তো এই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক মেরো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।